আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির ইনফ্লেশন অধ্যায়ের লেকচার 1 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই অধ্যায়টি অত্যন্ত একটি সহজ অধ্যায়। আমি আশা করব তোমরা প্রথম থেকে এই লেকচারগুলো নিয়মিত এবং ধারাবাহিকভাবে যদি দেখো, তাহলে এই অধ্যায়ের যে কোনো প্রশ্ন তোমার পক্ষে আনসার করা সম্ভব হবে। এবং এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে একেবারে অর্থাৎ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তিনটা পার্টেই নিয়মিত প্রশ্ন আসে। এজন্য আমি বলবো, এবং অত্যন্ত মজার অধ্যায়, আমি বলবো তোমরা নিয়মিত লেকচারগুলো অবশ্যই শুনবে এবং পড়াগুলো নিয়মিত শেষ করবে। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা বলতে পারবে, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারবে, তারপরে মুদ্রাস্ফীতির প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে যাচ্ছি মুদ্রাস্ফীতির সংজ্ঞা। আর এটি এই পর্যন্ত যে কতবার পরীক্ষায় আসছে এটা বলা যাবে না, অনেকবার পরীক্ষায় আসছে। মুদ্রাস্ফীতি মানে কি? খেয়াল করো, স্ফীত শব্দের অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এই মুদ্রাস্ফীতি অর্থাৎ যখনই দ্রব্য সামগ্রীর দাম ক্রমান্বয়ে বেড়ে যায় বা অর্থের মূল্য ক্রমান্বয়ে কমে যায়, এই অবস্থাটাকে আসলে বলা হয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি। হঠাৎ করে মূল্য বেড়ে যাওয়া, এটাকে কিন্তু মুদ্রাস্ফীতি বলা হয় না। ক্রমান্বয়ে মূল্য বৃদ্ধিটাকেই মুদ্রাস্ফীতি বলা হয়। একটু আমরা যদি এখানে দেখি যে দ্রব্য সামগ্রীর দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পেলে তাকে মুদ্রাস্ফীতি বলে। আর এক্ষেত্রে এই মুদ্রাস্ফীতি নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা কিন্তু আমরা পাই। তো যাই হোক, এখানে আমরা দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা নিয়ে আসছি, কারণ সবার সংজ্ঞা এখানে আমরা যদি আনতে যাই তাহলে আমাদের এই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, প্রথমে অধ্যাপক কুলভর্নের কথা বলি। উনি বলছেন, অধিক পরিমাণ অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। লক্ষ্য করো, এর মানেটা কি? মনে করো, বেশি পরিমাণ অর্থ দিয়ে যদি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে হয়, অর্থাৎ আগে এই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য আরও কম টাকা লাগতো, আর এখন যদি এই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ আমাকে ব্যয় করতে হয়, তখন এই অবস্থাটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। এটা কুলবর্ণের কথা আর কি, যে অধিক পরিমাণ অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এখন আসো কাউথারের মতে, যখন অর্থের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায়, কমে যায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে। আর এই যে সংজ্ঞা বা এতক্ষণ আমরা যে মুদ্রাস্ফীতির কথা বললাম, এগুলোকে যদি আমরা এক কথায় নিয়ে আসি, তাহলে দেখো, যখন দ্রব্য সামগ্রীর এবং সেবার দাম স্তর কি হয়, ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তাকে কি বলবো আমরা? মুদ্রাস্ফীতি বলবো। ঠিক আছে। এখন লক্ষ্য করো, এই যে আমরা মুদ্রাস্ফীতির কথাগুলো জানলাম, এখান থেকে আমরা 4টা বৈশিষ্ট্য আমরা আলাদা করতে পারি। দেখো, এখানে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসতেছি পরের ইয়েতে। দেখো, 1 নম্বরে বলছি দাম স্তর কি হবে? ক্রমাগত বৃদ্ধি পাবে বা বাড়তে থাকবে। ঠিক আছে। 2 নম্বরে বলছি অর্থের মূল্য কি হবে? কমে যাবে। ঠিক আছে। 3 নম্বরে বলছি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে অধিক পরিমাণ অর্থ ব্যয়িত হবে বা ধাবিত হবে। 4 নম্বরে বলছি সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কি হবে? বেশি হবে। এই 4টা বৈশিষ্ট্য তুমি একটু মনে রাখো। আমরা বলছি তাহলে মুদ্রাস্ফীতি কখন আমরা এই মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি কি দেখতে পাই? 1 নম্বরে বলছি
দ্রব্য সামগ্রীর দাম কি হবে? ক্রমান্বয়ে বেড়ে যাবে। 2, অর্থের মূল্য কি হবে? ক্রমান্বয়ে কমে যাবে। 3 নম্বরে বলছি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে অধিক পরিমাণ অর্থ ব্যয়িত হবে। 4 নম্বরে বলছি যে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কি হবে? বেশি হবে। এই ছিল আমাদের বৈশিষ্ট্য। সংজ্ঞা থেকে আমরা এই 4টা বৈশিষ্ট্যকে আলাদা করে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা যাব মুদ্রাস্ফীতির হার বের করতে। ঠিক আছে, মুদ্রাস্ফীতির হার কাকে বলে? বলছে মুদ্রাস্ফীতির হারটা হলো দাম স্তরের শতাংশিক বৃদ্ধির বা মানে শতাংশিক পরিবর্তনটাকে বোঝানো হচ্ছে মুদ্রাস্ফীতির হার। আবার বলছি কথাটা, দাম স্তরের শতাংশিক বৃদ্ধির হারটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এটা হয়তো বুঝতে মানে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে, মনে করো বিগত বৎসরের তুলনায় বর্তমান বৎসরে দাম স্তরটা শতকরা কি হারে বাড়ছে, এটা কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমরা একটু যদি সামনের দিকে যাই তাহলে দেখবা এই যে এখানে আসছে দাম স্তরের শতাংশিক বৃদ্ধিকে মুদ্রাস্ফীতির হার বলা হয়। এই যে একটু আগে বলছি যে বিগত বৎসরের দাম স্তর, দেখো একটি সময়কাল থেকে আরেকটি সময়কালে কোনো মূল্যসূচকের শতাংশিক বৃদ্ধিকেই মানে মুদ্রাস্ফীতির হার বলা হয়। এখানে সূত্রটা দেখো, এই সংজ্ঞাটাকে আমরা সূত্র আকারে নিতে পারি। চলতি বছরের দাম স্তর বিয়োগ বর্তমান বছরের ভিত্তি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু 100। আবার বলছি কথাটা, যে চলতি বছরের দাম স্তর বিয়োগ ভিত্তি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু 100। এখন যদি মনে করো, আমি একটা উদাহরণ হিসেবে নিয়ে আসি, এখানে আমরা অবশ্যই একটা উদাহরণ নিয়ে আসছি। দেখো 2015-16 অর্থ বছরের বলছি দাম স্তর ছিল কত? 500 টাকা। আর 2016-17 সালে দাম স্তর হলো কত? 550 টাকা। এখন লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে চলতি বছরের দাম স্তর আর এটা হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর। তুমি আবার এই সূত্রের মধ্যে ফালাও, তার মানে 550 বিয়োগ 500 বাই 500 ইন্টু 100। যদি আমরা এটাকে সূত্র আকারে লিখি, দেখো চলতি বছরের দাম মানে বছরের দাম স্তরের জায়গায় 550 বসাবো, ভিত্তি বছরের জায়গায় 500 বসাবো, আর ভিত্তি বছর 500, তাহলে এখানে বিয়োগ করার পরে কত হবে? 50, নিচে কত? 500 ইন্টু 100। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে কত? 10%। ঠিক আছে, অর্থাৎ এই যে মানে 2015-16 অর্থ বছরের তুলনায় 2016-17 অর্থ বছরের মুদ্রাস্ফীতি কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, তাহলে এই যে মুদ্রাস্ফীতির হার কিভাবে বের করা হয়, আমি আশা করি তোমরা এটা দেখে অবশ্যই তোমাদের পক্ষে বের করা সম্ভব। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি যে মুদ্রাস্ফীতির প্রকারভেদ আলোচনা করব। লক্ষ্য করো, এই যে মুদ্রাস্ফীতির কারণ এবং গতিবেগের কথা আমরা আসছি, কারণ এবং এই গতিবেগের উপর ভিত্তি করে, অর্থাৎ দাম স্তরের বৃদ্ধির গতিবেগের উপর ভিত্তি করে বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। আর এই শ্রেণীগুলোই আমরা নিচে আলোচনা করব। প্রথমে যদি আমরা যাই যে কারণ অনুসারে মুদ্রাস্ফীতির প্রকারভেদগুলো আলোচনা করি, তাহলে লক্ষ্য করো তুমি কারণটা কি কারণে মুদ্রাস্ফীতি, এটার নাম অনুযায়ী এই মুদ্রাস্ফীতিটার নাম দেওয়া হয়েছে। দেখো প্রথমে আমরা নিয়ে আসছি কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। লক্ষ্য করো, যদি সামগ্রিক চাহিদা বেড়ে যায়, বাজারে দ্রব্য সামগ্রী আগের মতোই আছে, সামগ্রিক চাহিদা বেড়ে গেছে, তাহলে কি হবে? যদি সামগ্রিক চাহিদা বেড়ে যায়, বাজারে দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যাবে। আর এই মুদ্রাস্ফীতিটা, এই যে বেড়ে যাওয়া, এটাকে তো আমরা বলছি মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি 2 নম্বরে যাই, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। লক্ষ্য করো, যদি উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যায়, ঠিক আছে, যে উৎপাদন খরচ বেড়ে গেলে সে কিন্তু আগের মূল্যে আর উৎপাদিত দ্রব্য কি করতে পারবে না? বিক্রয় করতে পারবে না। তার মানে বাজারে দ্রব্য সামগ্রীর দামটা কি হবে? বেড়ে যাবে। আর এই বেড়ে যাওয়াটার কারণটা কি ছিল? ব্যয় বৃদ্ধি। এজন্য এটাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
তুমি শুধু কারণটার খেয়াল করো, তাহলে সংজ্ঞাটা পেয়ে যাবে। অর্থ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অনেক সময় সরকার যে অর্থের প্রচলন বা অর্থের যোগান কি করে, বৃদ্ধি করে, আর ফলশ্রুতিতে কি হয় যে এই ক্ষেত্রে মুদ্রা ছাপাতে পারে যে যখন অর্থের যোগানটা বেড়ে যায় তখন বাজারে দ্রব্য সামগ্রীর দামও কি হয়, বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়াটার কারণ কি, অর্থের যোগানটা বৃদ্ধি পাওয়া। আর এই কারণে এটার নাম হচ্ছে যোগান অর্থ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তারপর আমরা যদি যাই ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। লক্ষ্য করো যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এই আর্থিক ব্যাংকের কথা বলছি, যদি ব্যবসায়ী বিভিন্ন উদ্যোক্তা শ্রেণী বা ব্যক্তি পর্যায়ে যদি ঋণের পরিমাণটা বাড়িয়ে দেয় তাহলে কি হবে, অর্থের প্রবাহটা কি হবে, বেড়ে যাবে। আর এতে করে এর প্রভাব কিন্তু বাজারে পড়বে। তার দ্রব্য সামগ্রীর দাম কি হবে, বৃদ্ধি পাবে। আর এই বৃদ্ধি পাওয়াটা কি কারণে হয়েছে, ঋণ বৃদ্ধিজনিত কারণে। ব্যাংক ঋণ বাড়িয়ে দিছে, এই জন্য এটাকে বলা হয় ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মনে করো একজন উৎপাদন ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলনের কারণে যদি উৎপাদনকারী যে মজুরি বৃদ্ধি করতে বাধ্য হয় তাহলে কি হবে, উৎপাদন খরচের একটা উল্লেখযোগ্য খরচ কিন্তু মজুরি। তাহলে কি হবে, উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ বৃদ্ধি পেলে অবশ্যই দ্রব্যটার দামও কি হবে, বাজারে বাড়বে। এই যে বাড়লো কেন, তুমি আবার কারণটা বের করো যে মজুরি বাড়ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তারপরে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। লক্ষ্য করো যখন কোনো দেশে যুদ্ধ বিগ্রহ চলে অথবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় অথবা দেশটিতে সরকার উন্নয়নমূলক অর্থাৎ যে উন্নয়ন পরিকল্পনার সম্প্রসারণ ঘটায়, অর্থাৎ পরিকল্পনাটা আরো বৃদ্ধি করে, তখন অতিরিক্ত অর্থের কি হয়, প্রয়োজন হয়। আর এক্ষেত্রে সরকার কি করে, ঘাটতি ব্যয় অনুসরণ করে, আর ফলশ্রুতিতে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর এই মুদ্রাস্ফীতিটাকে বলা হয়েছে আমরা ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। তারপরে আয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। খেয়াল করো যে উৎপাদনের উপকরণগুলোর আয় বৃদ্ধির ফলে দেশে কি হয়, দাম স্তর বৃদ্ধি পায়। আর এই ধরনের মুদ্রাস্ফীতিটাকে আমরা বলছি আয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই ছিল কারণ অনুসারে মুদ্রাস্ফীতির কথা। এবার আমরা যাচ্ছি তোমার দাম স্তরের গতিবেগের ভিত্তিতে প্রকারভেদ। প্রথমে আমরা নিয়ে আসছি মৃদু মুদ্রাস্ফীতি। যখন দাম স্তরটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে তখন সেটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি। এখানে একটু কথা বলে রাখি যে অনেক অর্থনীতিবিদ মনে করেন যে এই মৃদু মুদ্রাস্ফীতিটা উন্নয়নশীল দেশের অর্থনীতির সম্প্রসারণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। কারণ এক্ষেত্রে এই মৃদু মুদ্রাস্ফীতির কারণে নতুন নতুন উৎপাদনকারী উৎপাদন ক্ষেত্রে কি হয়, যুক্ত হয় মুনাফার আশায়। আর এতে যে তোমার নিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে। তার যে অর্থনীতিতে বিভিন্ন উপকরণের গতিশীলতাটাও বাড়ে। এজন্য তারা বলছে যে মৃদু মুদ্রাস্ফীতিটা একটা অর্থনীতির জন্য সহায়ক। তারপরে আমরা যদি যাই পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। পদসঞ্চারী এখানে বলা হয়েছে ওয়াকিং ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতিটা একটু দ্রুত হারে বাড়বে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন দাম স্তর অপেক্ষাকৃত অধিক হারে বাড়ে তখন সেটাকে বলা হয় পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। একটু লক্ষ্য রাখো এই পদসঞ্চারী মুদ্রাস্ফীতি অর্থাৎ এখানে বলা হয়েছে হাঁটার গতিতে বাড়ে, ঠিক আছে। এই কারণে এই মুদ্রাস্ফীতিটা কিন্তু অর্থনীতির জন্য অনেক সময় প্রকট হয়ে দাঁড়ায়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারপর আমরা যদি যাই সেটাকে আরেকটা যাই, আসতেছে না কেন, ধাবমান মুদ্রাস্ফীতি। এটা কিন্তু এই পদসঞ্চারী মুদ্রাস্ফীতির চেয়ে আরো গতিবেগ সম্পন্ন, ঠিক আছে।
এই মুদ্রাস্ফীতিটা অর্থাৎ যখন পদসঞ্চারী মুদ্রাস্ফীতির চেয়ে আরও দ্রুতগতিতে মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্য সামগ্রীর দামটা বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় ধাবমান মুদ্রাস্ফীতি। সর্বশেষ যদি আমরা আসি, উলম্পন মুদ্রাস্ফীতি বা অতি মুদ্রাস্ফীতি, এটা আসলে অর্থনীতির জন্য একেবারে মানে ভয়ঙ্কর জিনিস, যেটাকে বলা হয় যে এটা হচ্ছে যখন দাম স্তর অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে থাকে, তখন সেটাকে বলা হয় উলম্পন বা অতি মুদ্রাস্ফীতি। আর অর্থনীতির চূড়ান্ত অস্বাভাবিক অবস্থায় এই ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থাৎ একটা অর্থনীতির অবস্থা একেবারে ভঙ্গুর অবস্থায় চলে যায়। যাই হোক, এটা ছিল আমাদের এই দামস্তর বৃদ্ধির গতিবেগের ভিত্তিতে প্রকারভেদ। এখন আমরা যাব নিয়ন্ত্রণের ভিত্তিতে প্রকারভেদ। নিয়ন্ত্রণের ভিত্তিতে প্রকারভেদটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অবাধ মুদ্রাস্ফীতি। এখানে অবাধ মুদ্রাস্ফীতি বলতে এক্ষেত্রে সরকার এই মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করে না বা নিয়ন্ত্রণ আরোপ করে না। এখানে যদি লক্ষ্য করো যে সরকারি কর্তৃপক্ষ যদি মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে কোনো রকম চেষ্টা না করে এবং মূল্যবৃদ্ধি অবাধ গতিতে চলতে থাকে, তখন সেটাকে বলা হয় অবাধ মুদ্রাস্ফীতি। তার উল্টোটা হচ্ছে পরেরটা, দেখো দমিত মুদ্রাস্ফীতি। যখন সরকার যে মুদ্রাস্ফীতিকে বা দাম স্তর বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এখানে সরকার বিভিন্ন মানে পথ অবলম্বন করে যখন এটাকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলা হয় দমিত মুদ্রাস্ফীতি। এইরূপ এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলো কি হতে পারে? দেখো, যে সরকার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিতে পারে, তারপরে রেশনিং ব্যবস্থা করতে পারে, তারপরে ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এই যে বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করে যখন এই মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তখন সেটাকে বলা হয় দমিত মুদ্রাস্ফীতি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা মূলত আমাদের এ পর্যন্তই ছিল। যাই হোক, আজকের আলোচনা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আমরা কি কি পেতে পারি? দেখো, মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতির সময় অর্থমূল্য কেমন হয়, তারপর মৃদু মুদ্রাস্ফীতি কি, উলম্পন মুদ্রাস্ফীতি কাকে বলে। আমি আশা রাখি এই প্রশ্নগুলোর আনসার তোমরা এখনই দিতে পারবে। যাই হোক, এখান থেকে সংক্ষিপ্ত বা বড় প্রশ্ন আকারে আমরা একটি প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ আলোচনা করো। তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।